হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণ। উত্তরণের আরও একটা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ স্যার। আমরা এখানে রিজনিংয়ের প্র্যাকটিসের 4 নম্বরটা আলোচনা করব। এই সেটটা ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডির জন্য প্রচণ্ড হেল্পফুল হবে। এরকম সেট আমাদের প্রত্যেক দিন সোম থেকে শনিবার পর্যন্ত প্রত্যেক দিনই এরকম আনা হচ্ছে। হোপফুলি তোমরা সেগুলো দেখছো এবং কিছুটা হলেও উপকৃত হচ্ছ। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক করে আমাদেরকে সাপোর্ট জানাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, আরও একটা ব্যাপার, আমাদের এই ক্লাসটার পুরো শিডিউল এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু ভালো করে চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সব ডিটেলস এখানে পেয়ে যাবে। সোম থেকে শনিবার 8টা থেকে আমাদের রিজনিংয়ের ক্লাস, 9টা থেকে সোম মঙ্গলবার জিকে, বুধ বৃহস্পতিবার সায়েন্স এবং শুক্র শনিবার ইংলিশের ক্লাস হচ্ছে এবং সোম থেকে শনিবার পর্যন্ত রোজ রাত 8টায় ম্যাথের ক্লাস হচ্ছে। আমি পলাশ স্যার তোমাদের ম্যাথ, রিজনিং, সুমন স্যার ইংলিশ, ফিরোজ স্যার সায়েন্স এবং শোভন স্যার জেনারেল নলেজে ক্লাস নিচ্ছেন। তো তোমরা যদি এখনও ক্লাসের পিডিএফগুলো না পেয়ে থাকো বা কোথায় বাকি কন্টেন্টগুলো পাবে সেই নিয়ে সন্দেহ থাকে, তাহলে তোমরা এই জায়গায় জয়েন করতে পারো। এই নাম্বারে একটা হাই লিখো, হোয়াটসঅ্যাপে অবশ্যই হোয়াটসঅ্যাপে একবার হাই লিখো, তাহলেই এখানে সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। তোমরা ক্লাসে জয়েন করতে তোমাদের খুব হেল্প হবে। চলো, আজকে প্রথম প্রশ্ন। নিচের সংখ্যাগুলির মধ্যে একটি সংখ্যা বাদে বাকিগুলো নিজেদের মধ্যে সম্পর্কযুক্ত, কোনটি বাকিগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত নয়? এটা আগের দিনের হোমওয়ার্কের প্রশ্ন ছিল। যারা করেছো খুব ভালো, আর যারা না করেছো বা পারোনি তার জন্য একটু আলোচনা করে দিই। এখানে 4টে সংখ্যা দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা 4টে সংখ্যা নয়, এটাকে 4টে বছর। এখানে 4টি, এগুলো 4টি বছর। 1988, 1998। অনেকে হয়তো বুঝতে পেরেছে এটা বছর, কিন্তু তাও অ্যান্সার করতে পারবেনি। কারণ তাদের হয়তো মনে হয়েছে যে 1988 লাস্ট এটাকে 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এইটা লিপ ইয়ার। এবং 1900 সালকেও 4 দিয়ে ভাগ করে মিলে যায়, তাহলে এটা লিপ ইয়ার। আর এগুলো হচ্ছে নর্মাল ইয়ার বা লুনার ইয়ার, মানে লিপ ইয়ার নয়। কিন্তু এই দুটো লিপ ইয়ার নয়, এটা লিপ ইয়ার হবে না, এটা লিপ ইয়ার হবে। কেন? 1900 সাল যদিও 4 দিয়ে ভাগ যায়, যদি কোনো সেঞ্চুরি ইয়ার হয়, মানে 100 দিয়ে ডিভিজেবল এইরকম যদি কোনো সাল হয়, সেক্ষেত্রে সেটা লিপ ইয়ার কি না তা নির্ধারিত হয় 400 দিয়ে ভাগ করে মিলছে কিনা তার উপরে। এখানে দেখো 4 সালে 1600 হয়ে গেল, তারপরে 300 পড়ে থাকছে, এটা কিন্তু আর 400 দিয়ে ভাগ করলে মিলবে না। তো এখানে রিমাইন্ডার থাকছে, তার মানে এটা কিন্তু লিপ ইয়ার নয়। এখানে এইটা একমাত্র লিপ ইয়ার 1988। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে 1988 কারেক্ট অ্যান্সার। নিচের সংখ্যা সারিতে এমন কতগুলো শূন্য আছে যার আগের ও পরের অঙ্ক দুটির পার্থক্য সর্বাধিক এক? ম্যাক্সিমাম আগের এবং পরের সংখ্যা দুটোর পার্থক্য এক হতে পারবে, ম্যাক্সিমাম। তার মানে গ্যাপ 0ও হতে পারে, 1-এর বেশি হবে না। কতগুলো শূন্য আছে আগে সেগুলোকে মার্ক করে নিই, না হলে অসুবিধা হবে। এইখানে একটা 0 আছে, এইখানে একটা 0 আছে, এইখানে একটা 0, এইখানে একটা 0, আর কোথাও এখানে একটা 0, আর কোথাও 0 না, আর কোথাও 0 নেই। এবার কম্পেয়ার করি। 2 আর 3 ম্যাক্সিমাম পার্থক্য 1 বলেছে, হবে, এটা কাউন্ট হচ্ছে। তারপরে 6, 0, 8 ম্যাক্সিমাম পার্থক্য 2 হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। এখানে 2 আর 9 পার্থক্য 7 হয়ে যাচ্ছে, হবে না। এখানে 8 আর 7 পার্থক্য 1 হচ্ছে, তাহলে এইটা হবে। 4 আর 4 এখানে পার্থক্য 0-র পার্থক্য, এবং এটা ম্যাক্সিমাম 1-এর থেকে কম। 3 আর 7 4-এর পার্থক্য, হবে না। তার মানে এরকম 3টে পাওয়া গেল। অপশান বি কারেক্ট। 2-0-3, 8-0-7, 4-0-4, এই 3টে এখানে এরকম কেস হচ্ছে। যদি ক্লেভারকে লেখা হয় DNZ JHZJX, তবে ব্যান্ডিটকে কে লেখা হবে?
আচ্ছা, এবার দেখো এখানে সি থেকে এল ডি এক ঘরে গিয়েছে, এল এর পরে এম এন দু ঘর, ই এর পরে এফ জি এইচ তিন ঘর, ভি এর পরে ডব্লিউ এক্স ওয়াই জেড চার ঘর, ই এর পরে এফ জি এইচ আই জে পাঁচ ঘর, আর আর এর পরে এস টি ইউ ভি ডব্লিউ এক্স ছ ঘর। তাহলে কন্টিনিউয়াসলি এক দুই তিন চার পাঁচ ছয় করে বেড়েছে। তাহলে ব্যান্ডিট বি এ এন ডি আই টি, এখানে কি হবে? প্রথমে এক বাড়লে সি, দুই বাড়লে সি, এন এর থেকে তিন বাড়লে ওপি কিউ, ডি এর থেকে চার বাড়লে ই এফ জি এইচ, আই এর পরে পাঁচ ঘর জে কে এল এম এন, আর টি এর পরে ছ ঘর ইউভি ডব্লিউ এক্স ওয়াই জেড। সি সি কিউ জেড, সি সি দিয়ে শুরু হবে, এই দুটো হবে না। কিউ জেড এটা আছে, এটাতে পি জি আছে, এটা হবে না। কিউ জেড এন, কিউ এইচ এন জেড, একদম সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। কুমারের কোড 64 হলে কুমারীর কোড কত হবে? দেখা যাক। ই জে, জে মানে 10, কে মানে হচ্ছে 11, ইউ মানে হচ্ছে ই জে ও টি, টি মানে হচ্ছে ইউ, টি এর পরে ইউ মানে হচ্ছে টি মানে 20 21, এম মানে 13, এ মানে 1, আর মানে ই জে ও টি আর এস 18, যোগ করলে কি 64 আসছে? আগে দেখি। 18 আর এদিকে হচ্ছে 14, মানে হচ্ছে 30 32, আর 33 43 44, ইয়েস 64 হচ্ছে, এগুলো যোগ করলে 64 হচ্ছে। তাহলে কুমারের কোড মানে প্রত্যেকটা লেটারের ভ্যালু গুলো বসানো আছে। কুমারী, কুমারীর কোড কি হবে? একই, কে 11, ইউ 21, এম 13, এ 1, আর 18, আই একটা এক্সট্রা শুধু ই জে ই, এফ জি এইচ আই মানে 9। এবার এইগুলোকে যদি যোগ করি কি হবে? দেখো সবই তো সেম আছে, শুধু একটা 9 এক্সট্রা যোগ হয়েছে। তাহলে 64 আর 9 73 হবে কারেক্ট অ্যান্সার। অপশন বি এখানে কারেক্ট হবে। নিচের সংখ্যা শ্রেণীর থেকে কত জোড়া সংখ্যা পাওয়া যাবে যাদের পার্থক্য 2? যাদের পার্থক্য 2, আমরা এটাকে বড় করে নিলাম। পার্থক্য 2, কত জোড়া সংখ্যা আছে যা পার্থক্য 2? একটা, যেখানে 2 আছে আমি শুধু সেগুলো মার্ক করছি। 7 4 4 2 এখানে হবে, 2 আর হবে না, 1 5 হবে না, 5 3 হবে, 3 8 হবে না, 8 6 হবে, 6 2 2 1 1 7 7 1 1 4 4 1 3 1 3 আছে, 3 2 হবে না, 2 8 হবে না, 8 6 হবে। কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এরকম ছটা সেট আছে যেখানে এক জোড়া নাম্বারের পার্থক্য হচ্ছে 2 করে। নিচের শব্দগুলোর মধ্যে কোন দুটি পরস্পর সাদৃশ্য আছে? শিক্ষক, পুস্তক, কলম, পেন্সিল, এর মধ্যে কোনগুলো? কলম আর পেন্সিলের মধ্যে সাদৃশ্য হ্যাঁ আছে। শিক্ষক আর পুস্তকের মধ্যে সাদৃশ্য নেই, কলম আর পুস্তকের মধ্যে সাদৃশ্য নেই, একটা পড়া একটা লেখা। শিক্ষক আর পেন্সিলের মধ্যে সাদৃশ্য নেই।
কলম আর পেন্সিল হচ্ছে সদৃশ্য। কেন? কলম দিয়েও লেখা হয়, পেন্সিল দিয়েও লেখা হয়, শুধু একটা হচ্ছে মানে পেন্সিল দিয়ে একরকম লেখা আর কলম দিয়ে আরেক রকম ধরনের লেখা, কিন্তু বেসিক্যালি দুটো দিয়েই লেখা হয়, তাহলে এই দুটোই সদৃশ্য হবে। পরের প্রশ্ন, পাখি ও বাসা শব্দ দুটি যেভাবে সম্পর্কিত অনুরূপভাবে সম্পর্কিত মানুষ ও কি? পাখি আর বাসা মানে পাখি যেখানে থাকে, বাসস্থান মানে প্রাণী আর তার বাসস্থান। মানুষের বাসস্থান কি? পথ, পুকুর, বাজার না বাড়ি? মানুষের বাসস্থান হচ্ছে বাড়ি। তাহলে এখানে পাখি আর বাসা যেভাবে সম্পর্কিত, মানুষ আর বাড়ি সেভাবে সম্পর্কিত। এ বি সি ডি ই এফ একটি গোল টেবিলে বসে আছে। এ ই এবং এফ এর মধ্যে বসে আছে। যেখানে কনফিউশনের জায়গা যদি থাকে কোথাও, সেক্ষেত্রে দুটো চিত্র বানিয়ে নেওয়া ভালো সবসময়। এ বি সি ডি ই এফ 6 জন আছে। এ ই আর এফ এর মাঝে আছে। এ ই আর এফ এর মাঝে আছে, উল্টোও হতে পারে। এ এইদিকে এফ, এদিকে ই আছে। দুটোতে দুরকম প্রভাব পসিবিলিটিগুলো বলে দিচ্ছি। ই ডি এর ঠিক বিপরীত দিকে আছে। ই ডি এর ঠিক বিপরীত দিকে আছে, মানে ডি। ই ডি এর ঠিক বিপরীত দিকে আছে। সি ই এর পাশে নেই। সি ই এর পাশে নেই মানে এখানে সি বসবে না, তাহলে সি এখানে। সি এখানে ই এর পাশে নেই, তাহলে সি এখানে। তাহলে বি এর বিপরীতে কে আছে? আচ্ছা, কে পড়ে রইল? বি এখানে বসবে, বি এখানে বসবে। তাহলে বি এর বিপরীতে কে আছে? বি এর বিপরীতে বি যদি এই ছবিটা দেখি তাহলেও এফ আছে, এই ছবিটা দেখলেও এফ আছে। তাহলে দুটো ক্ষেত্রেই এখানে এফ হচ্ছে কারেক্ট অ্যান্সার। সবসময় দুটো চিত্র এঁকে নেবে, অনেক সময় কনফিউশন হলে একটা চিত্র এলিমিনেট হয়ে যাবে। যদি কোনো একটি ভাষায় বি নি পি মানে সেম সেম গুড জোকস, বি নি পি সেম রিয়েল স্টোরিজ, নি ব্যাট লিক মেনি গুড স্টোরিজ, পি লিক টোল। জোকস ইজুকাল টু কি? প্রথম দুটোর মধ্যে কি সেম আছে? সেম, এটা সিমিলার আছে। সিমের জন্য তার মানে এই দুটোর মধ্যে কিছু একটা তো কমন থাকবে, এটা হচ্ছে নিক কমন আছে। সেকেন্ড আর থার্ডের মধ্যে কি কমন আছে? স্টোরিজ। কমন কি আছে? লিক। এবার পড়লো জোকস। এখানে আমার গুডটা এলিমিনেট করতে হবে, তবে জোকসটা পাবো। গুড এই দুটোর মধ্যে কমন আছে, এখানেও গুড আছে, এখানেও গুড আছে। তাহলে কমন কোড কি আছে? পাই। পাই বা পি পাই আছে। এবার এই জোকসটা কি হবে? যেটা পড়ে থাকলো বাই। অপশন এ কারেক্ট।
এক টুকরো খড়ি ও ব্ল্যাকবোর্ড যেভাবে সম্পর্কিত, তেমনিভাবে সম্পর্কিত একটি কলম ও এক টুকরো খড়ি দিয়ে কি হয়, ব্ল্যাকবোর্ডের ওপর লেখা হয়। আর একটি কলম দিয়ে কিসের ওপর লেখা হয়? বইয়ের ওপরে, না গ্রন্থাগারের ওপরে, না শ্রেণীকক্ষের ওপরে, না এক টুকরো কাগজের ওপরে কলম দিয়ে লেখা যেতে পারে। এক টুকরো কাগজের ওপরে কলম দিয়ে লেখা যেতে পারে। 6 জন বালক বৃত্তাকারে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের মুখ বৃত্তের কেন্দ্রের দিকে। দেখো, আমি আবারও বলছি, রিস্ক নেওয়ার থেকে দুটো ছবি বানিয়ে নেওয়া ভালো। অলোক দাঁড়িয়েছে প্রভাতের বাদিকে। ওকে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। অলোক প্রভাতের বাদিকে। সুনীল আছে অশোক ও বিকাশের মাঝে। আচ্ছা, সুনীল আছে অশোক ও বিকাশের মাঝে। ওকে, আপাতত হোল্ডে রাখছি। অলোক দাঁড়িয়েছে প্রভাতের বাদিকে, সুনীল এবং অশোক, অলোক নয়, আছে বিকাশের মাঝে। সুনীল আছে অশোক ও বিকাশের মাঝে। হরি দাঁড়িয়েছে অলোক ও অশোকের মাঝে। হরি অলোক ও অশোকের মাঝে আছে। ওকে, এটা অশোক। আচ্ছা, তার আগের লাইনে সুনীল আছে অশোক ও বিকাশের মাঝে, তার মানে এখানে বিকাশ। ওকে, একই আছে, দুটো ছবি একই এসছে। হরির বাদিকে কি আছে? হরির বাদিকে আছে অশোক। বাদিকে প্রত্যেকে বৃত্তের দিকে কেন্দ্র করে আছে, তাহলে হরির বাদিকে অলোক, অশোক। ওকে, 12 নাম্বার, ঘড়ি ইজ টু সাধারণ সংকেত, এই দুটি শব্দ সম্পর্কের অনুরূপ সম্পর্ক জোড়া হলো ঘড়ি আর সাধারণ সংকেত যে দেয়, কারখানা সাইরেন দেয়, মোটর গাড়ি ইঞ্জিন, গৃহ কক্ষ দেয়, গ্রন্থাগার পুস্তক দেয়। মোটর গাড়ি ইঞ্জিন, ঘড়ি স্টার্ট হওয়ার সময় একটা সংকেত দেয় বা ঘন্টা বাজে, সেরকমই কাজ শুরু হওয়ার সময় আইডিয়া পাওয়া যায় মোটর গাড়ি আর ইঞ্জিনের মধ্যে। ওকে, একটি বালিকার ছবির দিকে তাকিয়ে রাজন বলেছিল যে তার মানে ওই বালিকাটির কোনো বাবা, কোনো বোন অথবা মেয়ে নেই। ওই বালিকার কোনো বোন বা মেয়ে নেই, কিন্তু তার মা আমার মায়ের একমাত্র মেয়ে। এটা কে বলছে? রাজনের মায়ের একমাত্র মেয়ে, মানে রাজনেরই বোন হবে।
ওই বালিকা, তার মা মানে ওই বালিকার মা আমার মায়ের একমাত্র মেয়ে। ওকে, তবে রাজনের সাথে মায়ের কি সম্পর্কের ছবি বালিকার? আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, তবে রাজনের মার সঙ্গে, রাজনের যে মা, তার সঙ্গে ছবিতে বালিকার সম্পর্ক কি? বালিকার কি হয়? মায়ের মা, তার মানে হচ্ছে মাদার, গ্র্যান্ড মাদার। 6 সদস্যের একটি পরিবার UVWXYZ এ দুটি দম্পতি আছে। দুটি দম্পতি মানে দুটো ম্যারিড কাপল আছে। ডাব্লু হলো ভি এর স্ত্রী, ডাব্লু হলো ভি এর স্ত্রী। জেড এর মা, ও জেড এর মা, ডাব্লু মানে জেড হচ্ছে ওদের সন্তান। জেড মেল না ফিমেল আমি এখনো জানি না। এক্স হলো ইউ এর ঠাকুমা, ওকে, ও ভি এর মা, এক্স হচ্ছে ভি এর মা। এবং এক্স হচ্ছে ইউ এর ঠাকুমা, তার মানে ডাব্লু ভি এর আরেক সন্তান। জেড হলো ওয়াই এর নাতনি, জেড হলো ওয়াই এর নাতনি, তারপরে ওয়াই হলো এক্স এর হাজব্যান্ড, এবং ও ফিমেল বোঝা গেল। পরিবারটিতে পুরুষ সংখ্যা কত? দেখো অনির্ণেয় হবে, কারণ কাউন্ট করার দরকার নেই। একজন ইউ ছেলে না মেয়ে সেটা তো আমি জানি না, সুতরাং এখানে অনির্ণেয় হবে, নির্ণয় করা পসিবল নয় এক্ষেত্রে। কোনো পরীক্ষায় রাজ মতির থেকে বেশি নম্বর পায়, কিন্তু রাজ মিনার মতো নয়, মানে মিনা ওর থেকে বেশি পায়। মিনা গণেশ ও রূপালীর থেকে, মিনা গণেশ ও রূপালীর থেকে বেশি পায়। মিনা গণেশের থেকেও বেশি পায়। মিনা আবার রূপালীর থেকেও বেশি নম্বর পায়। গণেশের নম্বর মতির থেকে কম, গণেশ এর থেকেও কম পায়, কিন্তু তার নম্বর, গণেশের নম্বর এদের মধ্যে সবচেয়ে কম নয়। তাহলে এর মধ্যে কম আরো কেউ আছে। তখন মিনা তো গণেশের থেকে বেশি, তাহলে এরপরে মিনা থাকতে পারে না, এর মধ্যে একজনই থাকতে পারে, রূপালী। দ্বিতীয় স্থানে কে আছে? মিনা, রাজ, মতি, গণেশ, রূপালী। মিনার নম্বর, গণেশের নম্বর মতির থেকে কম, কিন্তু তার নম্বর এদের মধ্যে সবচেয়ে কম নয়। তাহলে এরপর আরো কেউ আছে, আর একজনই বসতে পারে, সেটা হচ্ছে রূপালী। যদি নম্বরগুলোকে নিম্নমুখে সাজানো হয়, তবে তৃতীয় স্থানে কে আছে? নিম্নমুখে মানে বড় থেকে ছোটর দিকে। আচ্ছা,
দ্বিতীয় স্থানে কে আছে? দেখো, এখানে মিনা এমন একটা ফ্যাক্টর যে কিনা এর মধ্যে কোন পজিশনে আছে, একদম ফার্স্টে আছে মনে হচ্ছে। কারণ গণেশ আর রূপালী তো একদম এর আগে থাকতে পারে না। রাজমতি আর রূপালী, রাজমতি এর মধ্যে বসে গেছে। রাজই হবে এখানে। অপশন বি কারেক্ট। রাধা সুনিতার থেকে ছোট কিন্তু রিতার থেকে বড়। রাধা সুনিতার থেকে, রাধা উল্টো লিখলাম না, সুনিতার থেকে ছোট কিন্তু রাধা রিতার চেয়ে বড়। রিতা গীতার থেকে বড়। শ্যাম রিতার চেয়ে বড় কিন্তু রাধার চেয়ে ছোট। রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট। কিন্তু রাধার থেকে ছোট কে সর্বকনিষ্ঠ এখানে? সবচেয়ে কনিষ্ঠ হচ্ছে সুনিতা। অপশন বি কারেক্ট। যদি ক্লাউড ইজুকাল টু, সরি, কুড ইজুকাল টু বি এন টি কে সি হয়, এক ঘর কমছে, এক ঘর কমেছে, এক ঘর কমে এই জিনিসটা এসছে, এর পরেরটাও নিশ্চয়ই তাই হবে, মার্জিনও তাই হবে। তাহলে মডিউলিং, এ হলে জেড হবে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মডিউলিং এর কি হবে? এক এক করে কমাই। এল এন সি ইউ টি কে এইচ এম এফ, এইটা হবে কোডে। এল এন সি টি, এল এন সি টি এল এন কে টি, এল এন টি কে এইচ এম এফ, ঠিকই আছে। অপশন এটা কারেক্ট হবে, এখানে একটা এক্সট্রা লেটার লিখে ফেলেছি। 18 নম্বর প্রশ্ন, পি এক্স এর মা। এক্স জেড এর স্ত্রী। ওয়াই
পি এর ভাই। এক্স জেড এর স্ত্রী, ওয়াই পি এর ভাই, এবং কিউ পি এর স্বামী। কিউ জেড এর কে হয়? কিউ জেড এর শ্বশুর মশাই হবে, এখানে শ্বশুর হবে। অপশন বি এখানে কারেক্ট। আজকে এই পর্যন্তই থাকছে। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটা হোমওয়ার্কের জন্য। তোমরা অবশ্যই এই প্রশ্নটা সলভ করে হোমওয়ার্কে অ্যান্সারটা কমেন্টে জানাবে ভিডিও শেষ হয়ে যাওয়ার পরে কোনটা তোমাদের অ্যান্সার হলো। রেগুলারলি ফলো করো ভিডিওগুলো, তাহলে দেখবে তোমাদেরও অনেক অ্যাডভান্স প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো চলো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।